এই রনো, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই। রণ, পরির বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। বলে কিনা আমার বাবার নখের যোগ্য হও, তারপর বাবার সমালোচনা করবে। হ্যাঁ, শিক্ষক হয়েছেন, শিক্ষক মানুষের আদর্শ। আচ্ছা, একটা শিক্ষিত মানুষকে কখনো শুনেছো তান্ত্রিকের কাছে যেতে? তাও কিনা আমাকে বশ করবার ওষুধ আনবার জন্য। হ্যাঁ, কি বলছিস তুই? ও মা গো, ওই রকম একটা মানুষ সে কিনা তান্ত্রিকের কাছে গেলেন, মানেটা কি? আমিও শুনে অবাক হয়েছিলাম মা। হ্যাঁ, আবার বলে কিনা যেতে বাধ্য হয়েছিল। বাধ্য কেন হয়েছিল? সেই একই গল্প। বর্ষা 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 বর্ষা। আরে যতবার বলছি বর্ষার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমার কথা বিশ্বাসই করতে চাইছে না। আমিও দেখিয়ে দিয়েছি, বৃষ্টির রাতে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছি। হ্যাঁ, ঠিক করেছিস, যেমন কুকুর সেরকম মুগুর। এত যে দই মেরে এত যে ঘর ধাক্কা দিয়ে বার করে দিয়েছি, ঠিক কাজ করেছিস একেবারে। একদম একদম ঠিক কাজ করেছিস তুই। সত্যি মা, তুমি ভাবো এত জেদ দাদা তোর সমস্ত বদমাইশিগুলো সহ্য করে নিত। একটা মানুষের মাথা ঠিক থাকে? একদম একদম উচিত শিক্ষা দিয়েছিস তুই। একদম ওই রকম মেয়ের সঙ্গে এরকমই করা উচিত। মা বলছি, সেই মেয়ে এখন কোথায়? এখন কি রাস্তায় বসে আছে নাকি? না, বসে নেই। বসে থাকলে তো ভালো হতো। কানাঘুষে খবর পেলো অনামুখ বাপ এসে মেয়েকে সঙ্গে করে নিয়ে গেছে। তুই ভাব 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 একবার ভাব, ইন্দ্রর কপালটা ভাব। যেরকম বউ সেরকম শ্বশুর। তোমার মেয়ে এত বড় অন্যায়টা করলো, তুমি কোথায় জামাই কাছে সে হাত জোর করে ক্ষমা চাইবে তা না, মেয়েকে নিয়ে গট 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 করে চলে গেল নিজের বাড়িতে। দেখেছো, একেবারে দুয়ে দুয়ে চার হয়ে গেল। বাবা আর মেয়েতে না আগের থেকে এগুলো প্ল্যানিং করে রেখেছিল। আমার কাছে এখন সব আলোর মতন পরিষ্কার মা। ইন্দ্র, ইন্দ্র, এবার তুই বুঝতে পারছিস? এইবার তুই বুঝতে পারছিস তোর বউ আর তার বাপ কত বড় ধরিবাজ? শুধু ধরিবাজ না মা, শুধু ধরিবাজ না। যদি ওই মেয়ে আর কিছুদিন এই বাড়িতে থাকতো না, তাহলে তোমাদের মা আর ছেলের মুখ দেখা দেখি বন্ধ করে দিত। ওরে শোন, সেসব তো পরের কথা। ওই মেয়ে যদি আর কিছুদিন একসঙ্গে থাকতো না, আমার ছেলেটাকে দিয়ে বাড়ির বাসন অব্দি মাজাতে পারতো। ইস বাবারে বাবা, এসব কথা শোনার পরেই না আমার গাটা একেবারে শিউরে শিউরে উঠছে গো মা। আসলে কি বলতো, কি বলতো, টের পেয়ে গেছে, টের পেয়ে গেছে এবার যে মা হচ্ছে কঠিন ঠাই। বুঝতে পেরেছে, বুঝলি তো, যে কোনোভাবেই তো আমাকে সরানো যাচ্ছে না। এইবারে হালটা ছেড়ে দিল। হ্যাঁ, আমিও বুঝতে পেরে গেছি সবকিছু। হ্যাঁ, শুধু যদি আর একটু আগে বুঝতে পারতাম, তাহলে তোমরাও রেহাই পেতে আর আমি নিজেও। যাকে 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 যাকে, যা হয়েছে ভালো হয়েছে। সব ভালো যা শেষ ভালো তার। আমার ছেলে তো আমার কাছে ফেরত এসছে বাবা, আমি আর কিছু চাই না। কিন্তু দাদা, তুই কিন্তু বৌদিকে। না, একদম নয়। এই পরিবারে আমি কারোর মুখে ওই নামটা পর্যন্ত শুনতে চাই না। যে আমাকে আর আমার মাকে আলাদা করবার নোংরা চক্রান্ত করেছে, তাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। না, আমি ওকে আমার বউ বলে ভাবতেও চাই না। প্রতিমা বরণ শুরু হয়ে গেছে, আপনারা একে একে চলে আসুন। আজ আমাদের প্রতিমা নিরঞ্জন হবে। আমি বর্ষাকে সন্দেহ করিনি, করতে চাইও নি। ও তো আমাকে পুজোতে উপহার দিয়েছিল, কতবার বন্ধুত্ব করতে চেয়েছিল। তখনও আমার ওর কোনো কিছুতেই সন্দেহ হয়নি, কারণ আমার আসল মানুষটার ওপর বিশ্বাস ছিল। যা ছিল ছিল, কিন্তু এখন তো সেটা ঠিক নয়। এমনকি বিয়ের পর পর ওর আর বর্ষার সম্পর্ক নিয়ে তো দীপক কাকু কাকিমা আমাকে সব জানিয়েছিলেন। তুই জানতিস? হ্যাঁ বাবা, তখনও আমি কোনো সন্দেহ করিনি। আসলে
বিয়ের আগের ঘটনা নিয়ে খামোখা ঝগড়া করার কোনো কারণই ছিল না, তাই আমি ওকে কিছু বলিনি। এই নীরু, তুই ওকে কিছুই বলিসনি? তুই দিনের পর দিন যখন দেখছিস শুনছিস, তোর একবারও মনে হয়নি যে ইন্দ্র তোকে ঠকাচ্ছে? তুই একটু ভেবে দেখিসনি যে বর্ষার সাথে ওর কোনো একটা সম্পর্ক থাকতে পারে? না রে দি ভাই, এমনকি আমাদের রিমাদি যখন বলল আমাকে যে ওর দোকানে ওদের দুজনকে একসঙ্গে দেখেছে, তখন আমার বিশ্বাস হয়নি। আচ্ছা তুই আমাকে বলতো, বিশ্বাস করাটা কি অপরাধ? না, অপরাধ নয় নীরু, ওটা বোকামো। একটার পর একটা ঘটনা ঘটছে আর আমি মুখ বুজে রয়েছি। কি না, ইন্দ্রকে আমি বিশ্বাস করি। বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস সেটা বোকামো। যে বিশ্বাস সত্যি আর মিথ্যেকে ভাগ করতে দেয় না, যে বিশ্বাস মানুষকে ভুল পথে নিয়ে যায়, সেটা বোকামো। আমি আমার মেয়েকে এত বোকা ভাবিনি। ভালোবেসে নিজের স্বামীকে বিশ্বাস করাটা যে বোকামো, সেটা বুঝতে বুঝতেই তো এতগুলো মাস পেরিয়ে গেল। অবশ্য তোকেও বা কি করে দোষ দেবো মা? দোষ তো আমারও কম নয়। তোমার কি দোষ বাবা? হ্যাঁ রে মা, ভুল তো আমিও করেছি। বিয়ের পর পর বর্ষার কথা জানতে পেরে আমার উচিত ছিল ইন্দ্রর মুখোমুখি দাঁড়ানো, কিন্তু সেটা না করে ওটা বিয়ের আগের একটা ভুল সেটা ভেবে নিয়েছিলাম। ধরেই নিয়েছিলাম যে ইন্দ্র এরপর শুধরে নেবে। আমার মেয়ের সুখী ভবিষ্যতের কথা ভেবে বাবা হয়ে আমি ভুল করেছি মা। তুই ইন্দ্রকে দোষ দিস না। তোর এই অবস্থার জন্যে আমিও সমানভাবে দায়ী মা। তুই আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। না বাবা, এভাবে বলো না বাবা। তোর যে এরকম একটা ক্ষতি হয়ে যাবে, এটা আমি কেন বুঝিনি মা, কেন বুঝিনি? দোষ আমার ভাগ্যের বাবা, নিজেকে কষ্ট দিও না। তুমি নিজেকে কষ্ট দিলে আমি আরো কষ্ট পাবো। আমার কিন্তু ইন্দ্রদার উপর প্রচন্ড রাগ হচ্ছে। নিজের চরিত্রের কোনো ঠিক ঠিকানা নেই। আমার ইচ্ছে করছে ইন্দ্রের প্রত্যেকটা বাড়ির লোককে রাস্তায় নামিয়ে ঠাস ঠাস করে চড় মারতে। সব অসভ্য ইতর ছোট লোক। দিদি, মাথা ঠান্ডা কর। কি করে মাথা ঠান্ডা করবো বাবা? ওরা তো সব এক একজন এক একটা শর্মা। ওরা আমার নীরুর উপর দোষ দিচ্ছে। নীরুই নাকি মার ছেলেকে আলাদা করেছে। আমার এত ভালো মেজদি, তাকে কি করে বাড়ি থেকে বের করে দিল বলতো দি ভাই? তার উপর আমার মেজদির এই অবস্থা। দেখ, যা হয়েছে সেটা ভালো হয়নি। রাগ হওয়াই স্বাভাবিক, কিন্তু তোমাদের রাগটা এমন করো না যাতে মন্দিরা দেবীর সঙ্গে লোকে গুলিয়ে ফেলে। সেটা তোমরা করতে পারো না, ওটা অসভ্যতা। আর নিরুমা এসেছে আমার কাছে, তার বাবার কাছে। আমি তো এখনো আছি, এখনো 5টা মেয়ের দায়িত্ব আমি নিতে পারি। তুই কোনো ভয় পাস না মা, তোর যতদিন খুশি তুই এই বাড়িতে থাকবি। এটা তো তোদের বাড়ি। তবে কথা আছে না যে রাস্তার কুকুরেরও যদি বাচ্চা হয়, তাহলে কোনো না কোনো গৃহস্থ তাকে আশ্রয় দেয়। কিন্তু আমার এই মাটাকে এই অবস্থায় রাস্তায় ফেলে দিতে তারা দুবার ভাবলো না। আজকে
আজকে বিজয়া দশমী। মা দুর্গা শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, আর আর আমার মা দুর্গা বাপের বাড়ি ফিরে এসেছে। এটা আমি কোনোদিন ভুলবো না। ইন্দ্র ইন্দ্র আজ থেকে আমার জামাই নয়। আর আমিও ভুলে যাব তোর কোনো শ্বশুর বাড়ি ছিল। তোর সন্তান এই বাড়িতে বড় হবে, মাথা উঁচু করে বড় হবে। তিথি, হ্যাঁ বাবা। কাল রাত থেকে ওর পেটে কিছু পড়েনি, তুই ওর খাবারের কিছু ব্যবস্থা কর। এখন আবার কে এলো? দেখবো কে? না না ঝিনুক যাস না, নিশ্চয়ই এখন ও এসেছে আমাকে আমাকে জোর করে নিয়ে যেতে। আমি যাব না, আমি 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 কিছুতেই যাব না। নীরু, তোকে এই বাড়ি থেকে জোর করে কেউ নিয়ে যেতে পারবে না, কেউ না। নিতে এলেই কি তোকে যেতে হবে নাকি? একদম যাবি না। না বাবা, না 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 না, যেও না বাবা। কিন্তু ইন্দ্র এলে আমাকে তো যেতেই হবে। এসব তুমি কি বলছো বাবা? তুমি ইন্দ্রকে এই বাড়িতে ঢুকতে দেবে? হ্যাঁ হ্যাঁ, আমার আমার এই ছোট্ট মেয়েটা, যাকে যাকে দু হাত দিয়ে আমি বড় করেছি, তাকে ওই জলে কাদায় পড়ে থাকতে দেখে আমারও কি রাগ হয়নি? ইন্দ্রের কাছে আমাকে জানতে হবে আমার মেয়ের সঙ্গে এই ব্যবহার কেন করেছে ও, তার জবাব দিতে হবে। ঝিনুক, হ্যাঁ বাবা। যা যা, ইন্দ্রকে ভেতরে ডেকে নিয়ে আয়। যাচ্ছি। ফুল দিয়ে এসেছে। আরে বিথি, আয় ভেতরে ভেতরে। দেখি তুই একা কেন? সায়ন কই? না মানে এই বিথি, তুই কি করে এলি? কে দিয়ে গেল তোকে? আমাকে সায়নের দাদা অংশুদা ছেড়ে দিয়ে গেছে। অংশু ছেড়ে দিয়ে গেছে? সায়ন কোথায়? এই বিথি, কি হয়েছে? আরে তুই কাঁদছিস কেন? না কেঁদে বল না, তুই একা কেন এলি? বিথি, আমার কোনো দোষ নেই জানিস তো, সব দোষ ওদের। যেদিন থেকে জানতে পেরেছে শেষদি মা হতে যাচ্ছে, সেদিন থেকে ওই বাড়িটা আমার জন্য নরকে পরিণত হয়েছে। সবার মুখে খালি একই কথা, আমার কবে একটা খবর হবে, আমি কবে মা হব। শেষে সায়ন আর ওর বাবা আমাকে বাকিদের মতো কথা বলতে শুরু করলো। আমি আর রাগটা সামলাতে না পেরে ওর বাবাকে কড়া কথা শুনিয়ে ফেলেছি। বাহ, চমৎকার। আর তাতে সায়ন তেড়ে আমাকে মারতেও এসেছিল। সেই জন্যই তো আমি এই বাড়ি চলে এলাম। সায়ন তোর গায়ে হাত তুলতে গেছিল? কেন, তোমার আমার কথাটা বিশ্বাস হচ্ছে না? সায়ন মারতে পারে না? সায়ন কি তোকে সত্যিই মারতে এসেছিল? না, তা মারেনি। তুমি আমার কথাটা বিশ্বাস করছো না, তাই না? না, বিশ্বাস করছি না। কারণ গত 1 মাস যাবৎ আমি সায়ন আর তার বাবাকে চিনি। তোর সমস্ত ছেলে মানুষই ওরা ক্ষমা করে দেয়, উল্টে তোর দোষগুলো সব আগলে রাখে। নিশ্চয়ই তুই কিছু করেছিস, আর সেটাকে ঢাকতে তুই এখানে পালিয়ে এসেছিস। তোকে আমি চিনি না, বুঝেছিস? হ্যাঁ, ছি 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 ছি। বিজয়ার দিন এই জামাইটাকে ওরকম ভাবে একা ফেলে রেখে চলে এলি তুই। তুমি তো সবসময় আমারই দোষ দেখবে। কিন্তু বাবা,
তুমি একটা কথা খেয়াল করেছো, মন যে মা হতে চলেছে সে কথাটা আমরা কেউ জানিই না। হ্যাঁ, সত্যি সত্যি যথাসময়ে সব জানতে পারবো। তবে বিধির কথার মধ্যে এটাই কিন্তু সব থেকে দামি কথা। কিরে, তোমরা কেউ আমার কথাটাকে সেভাবে মানলে না, তাই না? আচ্ছা ঠিক আছে, সায়ন আর নবীনবাবুর সঙ্গে আমি কথা বলে নেব। তিথি, যা আমার নিরুমাকে কিছু খেতে দে। নিরুমা, যা কিছু মুখে দিয়ে নে। মেজদি, তোকে তো আমি দেখতেই পাইনি। তোর কথা শেষ না হলে কি করে দেখবি বল? কখন এসেছিস? তিথি, বিধি চল ভেতরে চল, চল চল। মেজদি চল ভিতরে চল। যা। মেয়ের বিয়ে দিলেই বাবার দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং সেই দায়িত্ব আরো বেড়ে যায়। আমাকে আমাকে নতুন করে দায়িত্ব নিতে হবে, নতুন ভাবে তৈরি হতে হবে। তিথি, নীরা, বিথি, আরো কত দেখতে হবে কে জানে। আমাকে আরো ছাত্র পড়াতে হবে, আমার মেয়েরা যাতে কোনো কষ্ট না পায়। পারতেই হবে, আমাকে পারতেই হবে। তুই এটা কি করে পারলি মেজদি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি হলে তো ইন্দ্রদার মতো ছেলেকে বিয়ের পরেই ছেড়ে চলে আসতাম। বিথি, মুখে বলা না খুবই সহজ, একবার ভেবে দেখ তো, বাবা আমাদের কত কষ্টে বড় করেছেন, কত কষ্টে এই সংসারটা চালাচ্ছে। এসব জেনেও তুই কি ফিরে আসতে পারতিস? মা চলে যাবার পর একা হাতে বাবা আমাদের বড় করেছেন, কত কষ্টে আমাদের বিয়ে দিয়েছেন। একদিনের জন্য অনেক কষ্টের মধ্যেও আমাদের কোনোদিন অভাব বুঝতে দেননি। কিন্তু আমরা তো বড় হয়ে বাবার কষ্টটা বুঝেছি। সে বাবা নিজে যতই বলুক মেয়েদের দায়িত্ব নিতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সেই কথাটার মধ্যে ঠিক কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা তো আমরা বুঝি বল। এই যে ঝিনুক সবচেয়ে ছোট, আমাদের বিয়ের পর তো বাবার সঙ্গে ওই সবচেয়ে বেশি সময় কাটিয়েছে, সবচেয়ে কাছ থেকে বাবাকে দেখেছে, বাবার কষ্ট, বাবার অসহায়তা, হতাশা, একা হাতে সবকিছু সামলানোর চেষ্টা করে গেছে। ঠিকই বলেছিস মেজদি, এসব কথা তো কাউকে বলতে পারিনি। দিভাইয়ের হঠাৎ অ্যাক্সিডেন্টের পর বাবা কিভাবে নিজের মান সম্মান ভুলে গোপাল কাকুর কাছে হাত পেতেছিল। না হলে দিভাইয়ের মেয়ে হওয়া তো দূরের কথা, দিভাইকে হয়তো বাঁচানোও যেত না। বাবা তো আমাদের কাছে একটা গাছের মতো বল, যার ছায়ায় আমরা বড় হয়েছি, বেঁচে আছি। কিন্তু সেই গাছটাই বা আমাদের আর কদিন আগলে রাখবে বলতো? বাবারও তো বয়স হচ্ছে। তোরা যা বলছিস ঠিকই বলছিস, কিন্তু এত কিছু দেখার পর আমি একটাই কথা বলবো, আমি আর ভেঙে পড়তে চাই না, আমি আর কাউকে ভরসাও করতে চাই না। মানে তুই তাহলে কি করতে চাস? এর উত্তর আমি তোকে এখনই দিতে পারবো না মেজদি, তবে এটুকু বলতে পারি আমার নিজের দিদিদের মতো আমি আর অসহায় হয়ে পড়বো না। বিথি দেখ, বলাটা না খুবই সহজ, বাস্তবে কিন্তু সবকিছু খুবই কঠিন। না মেজদি, কিচ্ছু কঠিন না, আমাদের শুধু মনের জোরটা রাখতে হবে। বাবা অনেক কষ্ট করে আমাদের সবার বিয়ে দিয়েছে, এখন সব দায় তার ঘাড়ে চাপিয়ে দিলে হবে না, আমাদেরও কিছু দায়িত্ব নিতে হবে। তোদের দেখে আমি একটা কথা খুব ভালো করে বুঝতে পারছি, বিয়ে করা কতটা খারাপ। মানে তুই কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি যে
কে এলো? অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।